রাষ্ট্র সংস্কার ছাড়া বিচার অসম্পূর্ণ। শুধু বিচার করলেই হবে না, রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ছাড়া অপরাধের পুনঃসংগঠন বা রিকারেন্স রোধ করা অসম্ভব ব্যাপার। যে প্রতিষ্ঠানগুলো অপরাধ সংগঠিত হতে দিয়েছে কিংবা সহায়তা করেছে তাদেরও সংস্কার করতে হবে। যেমন নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এগুলো কেন করতে হবে আলোচকরা এগুলো ডিটেইল বলবেন। গোয়েন্দা সংস্থার আইনি কাঠামোর সংস্কার করতে হবে। নির্যাতন বিরোধী কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। গুম প্রতিরোধে আইন প্রণয়ন এবং গুমের বিচারে কার্যকরী আইনি কাঠামো তৈরি করতে হবে। সাক্ষী সুরক্ষার প্রয়োজনীয় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিজিটাল নজরদারি আইনের অপপ্রয়োগ রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে একটা তথ্য আমি দিয়ে রাখি, এনটিএমসি বলে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, বাংলাদেশের যত গুম হয়েছে প্রত্যেকটা গুমের মনিটরিং সার্ভেইলেন্স এই প্রতিষ্ঠান থেকে করা হয়েছে। নিখুঁতভাবে ব্যক্তিকে আইডেন্টিফাই করে তারপরে তাকে গুম করা হয়েছে, পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে। এই এনটিএমসির আইনি কাঠামো আজ পর্যন্ত সুস্পষ্ট করা হয়নি। এগুলো আলোচকরা বিস্তারিত বলবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মাতৃভূমি অথবা মৃত্যু, এই প্রত্যয় নিয়ে আমাদের যে কিশোর তরুণেরা জুলাইয়ের মহাকাব্যিক বিপ্লবের সূচনা করেছিলেন, সেই চেতনাকে সামনে রেখে আমি খুবই সংক্ষেপে আজকের যে মূল প্রবন্ধ সেটা উপস্থাপনের চেষ্টা করছি। এক মহাকাব্যিক গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের পুনর্জন্ম হয়েছে 2024-এর বর্ষা বিপ্লবের মাধ্যমে। বাংলাদেশের তরুণ প্রজন্ম, যাদেরকে জেনারেশন জি নামে ডাকা হয়, তারা 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে আবাবিল পাখির মতো মুক্তির দূত হয়ে নেমে এসেছিল। 1400 মানুষের আত্মত্যাগ, 25 থেকে 35,000 মানুষের অঙ্গহানি, অগণিত প্রিয়জনের অশ্রু জলে সিক্ত হয়ে জুলাইয়ের মহাবিজয় এসেছিল। বাংলাদেশ থেকে নিষ্ঠুর এক দানবীয় স্বৈর শাসনের অবসান হয়েছিল। 17 বছরের স্বৈর শাসনের নিপীড়ন এবং বঞ্চনার প্রেক্ষাপটে যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে জুলাই শহীদের আত্মদান করেছিল, তার লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ, যেখানে মৌলিক মানবাধিকার এবং মানবিক মর্যাদা সুপ্রতিষ্ঠিত থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকারের মূলত 3টি ম্যান্ডেট ছিল। একটি ছিল জুলাই ম্যাসাকার সহ 17 বছর ধরে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তার বিচার। 2 ছিল রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার, এর মধ্যে সংবিধান সংস্কার সহ যাবতীয় সংস্কারগুলো রয়েছে। 3 ছিল যে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গেছিল, সেই নির্বাচন ব্যবস্থা, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা। দুঃখজনকভাবে বর্তমান সরকার জুলাইয়ের মহাবিপ্লব এবং অঙ্গীকারের কথা ভুলে গিয়ে উল্টো রথে যাত্রা শুরু করেছেন। আজকের আলোচনা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনা প্রবাহের মূল্যায়ন নয়, বরং একটি রাষ্ট্রের বৈধতা, গণতন্ত্রের ভিত্তি, সামাজিক চুক্তি এবং ন্যায় বিচারের প্রশ্নকে কেন্দ্র করে একটি জাতীয় আত্মসমালোচনা এবং ভবিষ্যৎ বিনির্মাণের প্রয়াস। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু মূলত 3টি। একটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের সহিংসতা এবং প্রাণহানির ঘটনাবলীর বিচার। ইতিহাসে গণ অভ্যুত্থানগুলো সাধারণত কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য সংগঠিত হয়নি, এগুলো মূলত রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার দাবি বহন করে। জুলাই অভ্যুত্থানের পর জনগণের যে সম্মিলিত অভিব্যক্তি আমরা প্রত্যক্ষ করেছি, তা নিম্নোক্ত বিষয় একটি স্পষ্ট গণ রায় নির্দেশ করে। সেগুলো হচ্ছে ফ্যাসিবাদী শাসনের অবসান, রাষ্ট্র ক্ষমতার জবাবদিহিতা, স্বাধীন বিচার ব্যবস্থা, মানবাধিকারের সুরক্ষা, গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যার অবসান, নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা, সংবিধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। কোনো আন্দোলনের প্রকৃত সাফল্য তার তাৎক্ষণিক রাজনৈতিক ফলাফলে নয়, বরং তার মূল্যবোধগুলো কতটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করলো তার উপরে নির্ভর করে। সেই অর্থে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবে রূপ দিতে হলে নিম্নবর্ণিত পদক্ষেপগুলো নিতে হবে। সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ স্বাধীন এবং কার্যকর করা, স্বাধীন শক্তিশালী কার্যকর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, বৈষম্যহীন নাগরিক অধিকার নিশ্চিতকরণ, মানবাধিকারের সুরক্ষা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার সুদৃঢ় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠা, অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সংস্কৃতির স্থায়ী রূপ প্রদান, গণ আন্দোলন বা বিপ্লবের ইতিহাস পাঠ্যপুস্তক এবং সাংস্কৃতিক মাধ্যমে প্রতিফলন, গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্রের বাধ্যবাধকতা। গণভোটের রায় জনগণের সার্বভৌম ইচ্ছার সাংবিধানিক এবং রাজনৈতিক প্রকাশ। সাধারণ অর্থে গণভোট বলতে সংবিধান সম্মত একটি আনুষ্ঠানিক প্রক্রিয়াকে বোঝায়, যেখানে জনগণ সরাসরি কোনো জাতীয় প্রশ্নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে।
কিন্তু রাজনৈতিক দর্শন এবং গণতান্ত্রিক তত্ত্বে গণভোট আরো গভীর অর্থ বহন করে। যখন কোনো জাতি স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে একটি রাজনৈতিক ব্যবস্থা প্রত্যাখ্যান করে এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার দাবি তোলে, তখন সেই ঐক্যবদ্ধ জনমত কার্যত একটি রাজনৈতিক গণরায়ে রূপ নেয়। গণতন্ত্রের মূল শক্তি সংখ্যাগরিষ্ঠতা নয়, বরং এর মূল শক্তি জনগণের সম্মতি। গণভোট সেই সম্মতির সবচেয়ে প্রত্যক্ষ এবং সুস্পষ্ট বহিঃপ্রকাশ। গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্ন মূলত তিনটি মৌলিক নীতির সাথে সম্পৃক্ত। প্রথমত, গণতান্ত্রিক বৈধতা। রাষ্ট্রের নৈতিক বৈধতা জনগণের ইচ্ছা এবং অংশগ্রহণের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, সামাজিক আস্থা। যখন মানুষ বিশ্বাস করে যে তাদের মতামত বাস্তবে প্রতিফলিত হয়, তখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রতি আস্থা বৃদ্ধি পায়। তৃতীয়ত, রাজনৈতিক স্থিতিশীলতা। জনগণের অংশগ্রহণ ও সিদ্ধান্তকে সম্মান করা দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সহনশীলতা তৈরি করে। গণতন্ত্রের প্রকৃত শক্তি নির্বাচন আয়োজনের মধ্যে নয়, বরং জনগণের সিদ্ধান্তকে সম্মান করার রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিহিত। 2026 সালের যে গণভোটটি অনুষ্ঠিত হয়, সেটি ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিশ্রুতির একটি বাস্তবায়ন। গণভোটে যে সমস্ত প্রশ্নে বাংলাদেশের নাগরিকদের মতামত গ্রহণ করা হয়েছিল, সেগুলো হচ্ছে: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেন কিনা। প্রশ্নগুলো ছিল: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এটা ছিল নাম্বার 1। নাম্বার 2 ছিল আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনের দরকার হইবে। 3 নম্বর ছিল সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। 4 নম্বর ছিল জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। দেশের 68.59 অর্থাৎ 68.59% মানুষ এই হায়া ভোটে ভোট দিয়েছিল। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই গণভোটের রায় বাংলাদেশের সরকার এবং সকল নাগরিকের জন্য অবশ্য পালনীয়। ক্ষমতার উৎস যে জনগণ, সেই জনগণের রায় এবং ম্যান্ডেট উপেক্ষা করা রাষ্ট্রদ্রোহিতা এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতার শামিল। জুলাই গণহত্যার বিচার। সভ্য রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো রাষ্ট্র তার নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ এবং কার্যকর তদন্ত নিশ্চিত করবে। আন্তর্জাতিক আইনের একটি মৌলিক শিক্ষা হচ্ছে দেয়ার ক্যান বি নো লাস্টিং পিস উইদাউট জাস্টিস। ন্যায় বিচার ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। এখানে আমি আইনগত অনেকগুলো বিষয় আলোচনা করেছি, যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি সময়ের প্রয়োজনে। এগুলো একাডেমিক অনেকটা, সে কারণে আমি স্কিপ করে যাচ্ছি। আমি যেখান থেকে আবার পড়ছি সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস আপডেটেড প্রিন্সিপাল ফর কম্ব্যাটিং ইম্পিউনিটি। এইখানে কিছু কথা বলেছে যেগুলো ট্রানজিশনাল জাস্টিসের শর্ত হিসাবে ব্যবহৃত হয়। ট্রানজিশনাল জাস্টিসের শর্তগুলো হচ্ছে যে সত্য জানার অধিকার, 2 হচ্ছে বিচার পাওয়ার অধিকার, 3 হচ্ছে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, 4 হচ্ছে পুনরাবৃত্তি অপরাধের রিকারেন্স প্রতিরোধের অধিকার। এগুলো ট্রানজিশনাল জাস্টিসের 4টি মৌলিক স্তম্ভ হিসাবে বিবেচিত। বাংলাদেশে আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি। যদি ট্রানজিশনাল জাস্টিস এনশিওর করতে হয়, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপরে আরো কিছু লিগ্যাল আসপেক্ট আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে আমি যেটা বলছি যে বাংলাদেশে 2024 সালের বিপ্লব চলাকালে 1400 মানুষকে হত্যা, 25 থেকে 35,000 মানুষকে আহত করার মাধ্যমে দেশব্যাপী যে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেটিকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন বলে চিহ্নিত করে এটাকে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করেছিল এবং তারা সুপারিশ করেছিল এটা উপযুক্ত আদালতে এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার করতে হবে। জুলাই আগস্টের সংগঠিত অপরাধের বাইরেও আওয়ামী লীগের দুঃশাসনের 17 বছরে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে যে বিপুল মানুষকে হত্যা, নির্যাতন এবং বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখার ভয়াবহ অপরাধ করেছিল, তার বিচার করাও রাষ্ট্রের এক অলঙ্ঘনীয় দায়বদ্ধতা। সুতরাং জুলাইয়ের গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও বেআইনি হত্যাকাণ্ড, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার সহ
আন্তর্জাতিক আইনের অধীনে সংগঠিত অপরাধের যে বিস্তর অভিযোগ ও প্রমাণ রয়েছে তার তদন্ত এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া বিচার অসম্পূর্ণ। শুধু বিচার করলেই হবে না, রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ছাড়া অপরাধের পুনঃসংগঠন বা রিকারেন্স রোধ করা অসম্ভব ব্যাপার। যে প্রতিষ্ঠানগুলো অপরাধ সংগঠিত হতে দিয়েছে কিংবা সহায়তা করেছে তাদেরও সংস্কার করতে হবে। যেমন নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এগুলো কেন করতে হবে আলোচকরা এগুলো ডিটেইল বলবেন। গোয়েন্দা সংস্থার আইনি কাঠামোর সংস্কার করতে হবে। নির্যাতন বিরোধী কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। গুম প্রতিরোধে আইন প্রণয়ন এবং গুমের বিচারে কার্যকরী আইনি কাঠামো তৈরি করতে হবে। সাক্ষী সুরক্ষার প্রয়োজনীয় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিজিটাল নজরদারি আইনের অপপ্রয়োগ রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে একটা তথ্য আমি দিয়ে রাখি, এনটিএমসি বলে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, বাংলাদেশের যত গুম হয়েছে প্রত্যেকটা গুমের মনিটরিং সার্ভেইলেন্স এই প্রতিষ্ঠান থেকে করা হয়েছে। নিখুঁতভাবে ব্যক্তিকে আইডেন্টিফাই করে তারপরে তাকে গুম করা হয়েছে, পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে। এই এনটিএমসির আইনি কাঠামো আজ পর্যন্ত সুস্পষ্ট করা হয়নি। এগুলো আলোচকরা বিস্তারিত বলবেন। অপরাধ সংগঠনের পক্ষে বয়ান বা ন্যারেটিভ উৎপাদনকারী গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একটি সভ্য রাষ্ট্রের পরিচয় নির্ধারিত হয় সে তার ভুক্তভোগীদের সাথে কেমন আচরণ করে তার উপরে। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের শেষ পরিণতি সম্পর্কে অবহিতকরণ। আমরা জানি না কোথায় আছেন ইলিয়াস আলী, কোথায় আছে মুকাদ্দাস ওয়ালিউল্লাহ, এটা রাষ্ট্রের দায়িত্ব এই সম্পর্কে অবহিতকরণ। নিহতদের পরিবারকে স্বীকৃতি, আহতদের চিকিৎসা প্রদান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা, অপরাধী, ভিকটিম ও বিচার সংক্রান্ত যাবতীয় তথ্যের সংরক্ষণ, এগুলো যাতে ইতিহাসে সংরক্ষিত থাকে। মানসিক স্বাস্থ্যসেবা, যারা ট্রমার মধ্য দিয়ে গিয়েছেন তাদের মানসিক পুনর্বাসন বা স্বাস্থ্যসেবার ব্যবস্থা, ভিকটিমের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা। আমাদের করণীয় কি এখন? জুলাই অভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের জন্য প্রয়োজন ১ জুলাই সনদে বিঘোষিত প্রতিটি রাষ্ট্রীয় সংস্কার অবিলম্বে বাস্তবের উদ্যোগ গ্রহণ, ইনক্লুডিং কনস্টিটিউশনাল রিফর্ম। ২ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের কার্যকর বিচার নিশ্চিত করা এবং চলমান বিচার প্রক্রিয়া কোনো রকম দীর্ঘসূত্রিতা ছাড়া সম্পন্ন করা। ৩ জুলাইয়ের চেতনা, জুলাইয়ের অঙ্গীকার অনুযায়ী সংবিধানে জুলাইয়ের চেতনার যথাযথ প্রতিফলন নিশ্চিতকরণ। ৪ জুলাইয়ের ইতিহাস এবং আত্মত্যাগের কাহিনী চিরস্মরণীয় করে রাখতে সাহিত্য, পাঠ্যপুস্তক, নাটক, সিনেমা সহ সকল সাংস্কৃতিক মাধ্যমগুলোতে জুলাইয়ের কাহিনী তুলে ধরা। ৫ জুলাই জাদুঘর অবিলম্বে চালু করা। ৬ জুলাইয়ের শহীদ, আহত, ক্ষতিগ্রস্ত ভিকটিম পরিবারের যথাযথ স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান। ৭ জুলাই বিপ্লবের আলামত, ডকুমেন্টস এবং ইতিহাস জাতীয় আর্কাইভে সংরক্ষণ করা। ৮ বিচারে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা। ৯ পলাতক আসামি ও সাজাপ্রাপ্তদের দ্রুততম সময়ে গ্রেপ্তার, বিদেশে পলাতক আসামিদের বহিঃসমর্পণের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা গ্রহণ করুন। ন্যায় বিচারের মূল দর্শন প্রতিশোধ নয়, সত্য প্রতিষ্ঠা, প্রতিহিংসা নয়, জবাবদিহিতা, বিভাজন নয়, জাতীয় সংহতি নিশ্চিতকরণ। ন্যায় বিচার কেবল অতীতের হিসাব চুকিয়ে দেয় না, ন্যায় বিচার ভবিষ্যতের জন্য একটি নৈতিক সীমানা নির্ধারণ করে দেয়। রাষ্ট্র যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তখন সে কেবল অপরাধীর বিচার করে না, সে ভবিষ্যৎ প্রজন্মকে একটি বার্তা দেয় যে কোনো ক্ষমতাই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী প্রতিকারবিহীন নয়। এই নিবন্ধে প্রস্তাবিত বিষয়গুলো কার্যকর করার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে বিশ্বকে একটি বার্তা দিতে চাই যে বাংলাদেশ ন্যায় বিচারের পক্ষে এবং যে অপরাধ সংগঠিত হয়েছে তা আর কখনো এই মাটিতে সংগঠিত হতে পারবে না। নেভার অ্যাগেইন। আপনাদের সবাইকে ধন্যবাদ।